আবেদন করেন। এবং হাইকোর্ট মহামান্য বিচারপতি ছাত্রদের মধ্যে এই নির্বাচন মঞ্চে আছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটি, ধলাই জেলা কমিটি এবং লঙ্ঘরাই মহকুমা কমিটির মধ্যে আমাদের যারা নেতৃত্ব করেন তাদের অনেকে, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন অভিভাবক মন্ডলী, মায়েরা, বোনেরা, ভাই এবং বন্ধুরা, দূর থেকেও যারা এখনো হয়তো ভয় শঙ্কার কারণে আমাদের সভায় আসতে কতটা সাহস পাচ্ছেন না, কিন্তু দাঁড়িয়ে দোকানে বসে বাড়িতে বসে যারা কথা শুনছে সবাইকে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং ত্রিপুরা বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যে কি চলছে? কাজ নাই, কাজ না থাকলে রোজগার নাই, রোজগার যদি না থাকে আপনি বাজার থেকে, হাট থেকে চাল, ডাল, তেল, নুন, প্রয়োজনীয় সামগ্রী, এমনকি অসুস্থ হলে পর ঔষধ কিনবেন কি করে? পাচ্ছেন না। অনাহার শুরু হয়েছে, অনাহার মৃত্যুর ঘটনা ঘটছে ধলাই জেলাতে। শিশু সন্তান ব্যাপকভাবে না হলো, একাধিক বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে। এগুলো কংগ্রেস শাসনে, কংগ্রেস উপজাতি যুব সমিতির শাসনে নিত্য দিনের ঘটনা ছিল। বামফ্রন্ট সরকার আসার পর এগুলো বন্ধ হয়েছিল, মানুষ ভুলে গিয়েছিলেন। এগুলো অতীতের ঘটনা বলে মনে করতেন, আর ত্রিপুরায় এরকম ঘটনা ঘটবে এটা কেউ কল্পনাও করতে পারতেন না। 2018 সালের 9 মার্চ বিজেপি আইপিএফটি জোট সরকার গঠনের পর 3 বছর অতিক্রান্ত হয়েছে। গত 9 মার্চ আমি যে কথাগুলো বললাম এটা হচ্ছে 3 বছরের নূতন অভিজ্ঞতা। পুরনো মানুষরা বলছেন আমার আগে জমানা ফিরে আসলো, বামফ্রন্ট সরকারের সময় এগুলো বন্ধ হয়ে গেছিল, ভুলে গিয়েছিলাম আমরা। আবারও পুরনো দিনের দুর্বিষহ যন্ত্রণাকর পরিবেশ পরিবেন্দন নূতন সরকার ফিরিয়ে আনলো, এটাই কি পাল্টানোর অভিজ্ঞতা? এই প্রশ্ন কিন্তু বয়স্করা, মাঝারি বয়স্ক যারা, তারা করতে শুরু করেছে।
রাজ্যের ভেতরে কাজ নাই, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় উপজাতি অংশের মানুষ বিএসএফ এর চোখকে ফাঁকি দিয়ে এমনকি কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশের গভীর জঙ্গলে যাচ্ছে। কেন? বন্ধুকি নামে এক ধরনের গাছ পাওয়া যায়, খুব বড় গাছ না, এগুলো ওখান থেকে সংগ্রহ করে নিয়ে আসে। দক্ষিণ ভারত থেকে ব্যবসায়ীরা আসে, কেজি দরে কিনে নিয়ে যায়। তারা যেই দামে কিনে নিয়ে যায় তার থেকে 3 গুণ 4 গুণ বেশি দামে বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। এগুলো থেকে নানা ধরনের ওষুধপত্র তৈরি হয় এবং প্রসাধন সামগ্রী নাকি তৈরি হয়। এগুলো আনবার জন্য সীমান্তবর্তী এলাকার মানুষ বাংলাদেশের গভীর জঙ্গলে ঢুকতে বাধ্য হচ্ছে। বিএসএফকে কেউ কেউ জিজ্ঞেস করেছে, একজন সাংবাদিক, কি ব্যাপার আগরতলায় পত্রপত্রিকায় বেরোচ্ছে মানুষ তোমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে, তোমরা বাধা দিচ্ছ না কেন? বিএসএফ বলছে, আমরা তো মানুষ, ত্রিপুরায় প্রথম আসেনি, নতুন আছে, কয়েক বছর যাবৎ কাজ করছি, এরকম ঘটনা তো আমরা দেখিনি। অনাহার, অর্ধাহার, মৃত্যু, সন্তান বিক্রি, বুকের পাঁজর ভেসে উঠছে, খাবার নাই, খোঁজ নেওয়ার কেউ নাই। আমরাও ত্রিপুরার মানুষরা হতে পারি, উত্তরপ্রদেশের হতে পারি, মধ্যপ্রদেশের হতে পারি, রাজস্থানের হতে পারি, কিন্তু আমাদের বাবা ঠাকুরদারা কৃষক, তাদের ঘরের সন্তানরা খুব বেশি লেখাপড়া করতে পারেনি, অল্প লেখাপড়া, এর সুবাদে বিএসএফ এর চাকরি, বছরে একবার বাড়িতে যেতে পারে। এই সীমান্তবর্তী এলাকায় আমাদের পাহারা দিতে হয়। স্বাভাবিক কারণে এই এলাকার যারা মানুষ তারাই আমাদের আত্মীয় স্বজন, তারাই আমাদের বন্ধু বান্ধব, তাদের সঙ্গে কথাবার্তা বলে সুখ দুঃখের কথা মাঝে মাঝে তারাও আমাদের সঙ্গে বলেন। আমাদের কিছু সমস্যা হলে পর আমরা তাদের কাছে যাই সমাধানের জন্য। এই মানুষগুলিকে যখন আমরা দেখি এই ধরনের যন্ত্রণা বিধ্বস্ত অবস্থা, সরকার নজর দিচ্ছে না, তারা যখন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে যায় জঙ্গলের সামগ্রী সংগ্রহ করতে, তাদের মাথায় লাঠি চালাতে পারি আমরা, গুলি চালাতে পারি আমরা, আমরা এতটা অমানুষ না। অর্থাৎ ঘুরিয়ে বিএসএফ বলে দিচ্ছে, ভোট দিয়ে ত্রিপুরায় নতুন যে সরকার আপনারা দিচ্ছেন এরাও মানুষ, অমানবিক, খোঁজ নেয় না, পাল্টানের স্লোগান দিয়েছে, মোহ বিস্তার করেছে, দিনকে রাত, রাতকে দিন করবে বলেছে, তাদের এখন কোনো পাত্তা নেই। আমাদের যদি সামর্থ্য থাকতো আমরা তাদের সাহায্য করতাম, আমাদের তো সেই সামর্থ্য হচ্ছে অভিজ্ঞতা। এখন শয়ে শয়ে না, হাজারে হাজারে ছেলে কত বছর দেড়েক আগে রিপোর্ট আছে, এখন মেয়েরাও যাচ্ছে কোথায়? ত্রিপুরার বাইরে। কিসের জন্য? কাজের সন্ধানে। দক্ষিণ ভারত, উত্তর ভারত, মধ্য ভারত, 7,000, 8,000, 10,000 টাকা সবাই যে কাজ পাচ্ছেন ঘটনা তা না। তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কিছু দালাল আছে, তাদের কথায় যারা যাচ্ছেন, কিন্তু যে কাজ পাচ্ছেন সবাই যে কাজ পাচ্ছেন ঘটনা তা না। এই 7,000, 8,000 টাকায় ঘরের ভাড়া দিতে হয়, খাবার খেতে হয়,
বাড়িতে কি করে টাকা পাঠাবে? মাসে 200, 400, 500 টাকা বেশি পাঠাতেও পারে না। এর মধ্যে মারা যাচ্ছে যুবকরা, খবর আসছে বাড়িতে মৃতদেহ, বাড়িতে ফিরে আসতে পারছে না। পয়সা কোথায়, ভাড়া কোথায়? কান্নার রোল যখন গ্রামে উঠে, পাশের মানুষ যখন গিয়ে জিজ্ঞেস করে কি হলো, কাঁদছেন কেন, তখন বুক থাপড়াতে থাপড়াতে মা বলে ছেলেটা মারা গেছে। তার বুকটা আমি আর দেখবো না, তাকে ফিরে আসতে পারবো না, আমার যে পয়সা নাই। এরকম খবর আমাদের কাছে আছে। 2-4টা পরিবারের এরকম সন্তানকে গ্রামের মানুষ দলমতের উঠে উঠে নিজেরা যারা সংগ্রহ করে গ্রামের একজন ছেলেকে পাঠিয়েছে বাবা মার কাছ থেকে ঠিকানা নিয়ে, আবার ওই এলাকায় যেখানে কাজ করতো তাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা আসছি, তোমরা ছেলেটাকে পুড়িয়ে ফেলো না, মাটির তলায় তাকে সমাধিস্থ করো না, তাকে আমরা ফিরে আনবো বাড়িতে। এরকম 2-4টা ছেলে ফিরে এসছে, অধিকাংশ ফিরে আসতে কি চলছে? এরকম হওয়ার কথা ছিল? আপনারা এখানে যারা আমার কথা শুনছেন, দূর থেকে যারা শুনছেন, এমনকি বিজেপিকে যারা সমর্থন করে, আইপিএফটিকে যারা সমর্থন করে, যারা রাস্তার উপর করে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছিল, আইপিএফটির বর্ষপূর্তি অনুষ্ঠানে 2016 সালে রাজধানী আগরতলায় দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছিল। কোন একটা রাজনৈতিক দল কংগ্রেস থেকে বেরিয়েছে, আলাদা দল করেছিল, তারাও লন্ডভন্ড করবার জন্য আইপিএফটির সঙ্গে গোপন ষড়যন্ত্র করে সেদিন আগরতলার বুকে বিরূপ বিসম্বাদ বানাবার চেষ্টা করেছে। সেই আপনারা সরকারের কাছে চলো পাল্টায় হিরার ত্রিপুরা করবে। আমি যে কথাগুলো আপনাদের সামনে বলছি কাল্পনিক তৈরি করে কথা, কিন্তু জীবনের অভিজ্ঞতা। এরকম তো আমার কথা ছিল। কি কথা ছিল? 200 দিন রেগার কাজ হবে, 340 টাকা মজুরি হবে। ত্রিপুরায় আমরা 94 দিন পর্যন্ত রেগার কাজ তুলেছিলাম। 100 দিনের মধ্যে ভারতবর্ষের কোন রাজ্য পারেনি। এমনকি এখন যদি প্রধানমন্ত্রী 8 বছর হয়ে গেল, নরেন্দ্র মোদী 10 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তার রাজ্য পারেননি। ছোট্ট ত্রিপুরা পাখির ঠোঁটের মতো সারা ভারতবর্ষের মানুষকে টাক লাগিয়ে 94 দিনের মধ্যে করেছে। গড়ে 75 থেকে 85 দিন। রেগা চালু হওয়ার পর থেকে ভারতবর্ষের সবচেয়ে বেশি রেগার কাজ সৃষ্টি করার জন্য প্রথম যে জেলা পুরস্কৃত হয়েছে ত্রিপুরা জেলা। রাজ্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো না কোনো বছর এই রেগার কাজ সৃষ্টি করার জন্য ত্রিপুরা সম্মানিত হয়েছে, পুরস্কৃত হয়েছে। মজুরি শুরু হয়েছিল 100 টাকা দিয়ে, এটা আমরা যখন শেষ বছর 177 টাকা। অসত্য কথা বলে প্রধানমন্ত্রী গত 9 তারিখ এই সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে দিল্লি থেকে আগরতলা আসার কথা ছিল, আসবার সাহস দেখাননি। জানেন তো তার সরকারের কার্যক্রম, বলে একটা করে আরেকটা। কাজেই টিভি পর্দায় দিল্লি থেকে বসে বক্তৃতা দিলে কেউ প্রশ্ন করতে পারবে না। ওখানে বলে দিচ্ছেন এখানে তো 120-25 টাকা মজুরি ছিল। প্রধানমন্ত্রী আপনি কথা বলছেন, আর এটা 177 টাকা। ভারতবর্ষের এক এক রাজ্যে এক এক রকম মজুরি। প্রথম 2-3 বছর একরকম মজুরি ছিল, তখন থেকে আমরা দাবি করছিলাম এই ন্যূনতম মজুরিতে কি করে হয়। এখন একরকম মজুরি থাকার সময়ে মজুরি না বাড়ি, এটাকে বলে
কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ ভোক্তারা বাজার থেকে যে জিনিস ক্রয় বিক্রয় করেন, এটার উপরে হিমাচল প্রদেশের সাথে যুক্ত এরকম 3টা রাজ্য, তাদের তথ্যের ভিত্তিতে যা বেরোলো সেই তথ্যে তারা হিসেব করে বলছেন আপনাদের সর্বোচ্চ 177 টাকা বেশি মজুরি আছে। আমার ভারতবর্ষে কোন কোন রাজ্যে 250-300 টাকা মজুরি আছে, দক্ষিণ ভারতে আছে। তাদের এই যে আপনার কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তাদের যারা হিসেব বেরিয়েছে